তড়িৎ প্রবাহ সংক্রান্ত একটি ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে ওহমের সূত্র। এবং আজকে আমরা এই ক্লাসে জানবো যে ওহমের সূত্র, যে ওহমের সূত্রের সঙ্গে তড়িৎ প্রবাহ, ভোল্টেজ এটা কিভাবে রিলেটেড করছে। তো আমরা জানবো আগে ওহমের সূত্র। তো অ্যাকচুয়ালি যে তোমরা সবাই জানো যে তড়িৎ প্রবাহ কেন ঘটছে, কিভাবে ঘটছে এবং তড়িৎ প্রবাহর উৎসকে, সেটা আমার এই চ্যাপ্টারেরই লেকচার নাম্বার 1-এ দেওয়া আছে যে তড়িৎ প্রবাহ কি বা কেন ঘটছে, কিভাবে ঘটছে সব দেওয়া আছে। তাহলে তুমি ধরো যে এটা একটা পরিবাহী, মানে এটা একটা কন্ডাক্টর। এই পরিবাহীর দুই প্রান্তে একটা তড়িৎচালক বল যুক্ত আছে, একটা তড়িৎচালক বল। এবং এই তড়িৎচালক বল কি? তড়িৎচালক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই তড়িৎচালক বল কি? এই তড়িৎচালক বল সম্বন্ধেও একটা আলাদা একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। যে এই তড়িৎচালক বল অ্যাপ্লাই করা আছে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা একটা পরিবাহী কন্ডাক্টর। এই পরিবাহীর দুই প্রান্তে, মানে কি, একটা এই প্রান্ত, একটা এই প্রান্তে, একটা এই প্রান্তে আর একটা এই প্রান্তে একটা তড়িৎচালক বল যুক্ত আছে, যেটা আমি এভাবে দেখিয়েছি। তার মানে কি, যে ওর একদিকে গেছে প্লাস প্রান্ত, একদিকে মাইনাস প্রান্ত, যুক্ত থেকে এই পরিবাহীর দুই প্রান্তে একটা তড়িৎচালক বল কাজ করছে। তার মানে অ্যাকচুয়ালি কি, এই প্লাসের সঙ্গে দেখো এটা কি, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এই প্লাসের সঙ্গে এই পরিবাহী যুক্ত আছে। তাহলে এই যে প্লাসের সঙ্গে যে প্রান্ত যুক্ত আছে তাকে আমরা কি বলবো? প্লাস প্রান্ত। আর মাইনাসের সঙ্গে যে প্রান্ত যুক্ত আছে সেটা মাইনাস প্রান্ত। অ্যাকচুয়ালি কি বললাম, যে এই পরিবাহীর দুই প্রান্তে পোটেনশিয়াল অ্যাপ্লাই করা আছে, একদিকে প্লাস, একদিকে মাইনাস, যেটা তোমাদেরকে এভাবে দেখানো হয়েছে। তার মানে কি, এই প্লাসের সঙ্গে এই পরিবাহী যুক্ত, তাহলে এই সাইডটা প্লাস, এই সাইডটা হচ্ছে মাইনাস। এটাই হলো। তাহলে এবার যখনই এই পরিবাহী দুই প্রান্তে একটা তড়িৎচালক বল অ্যাপ্লাই করব, তার মানে এক সাইডে প্লাস হবে, একদিকে মাইনাস হবে। তাহলে এক সাইডে প্লাস এবং একদিকে মাইনাস হওয়ার জন্য এই পরিবাহীর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে। এবং যে ইলেকট্রিক ফিল্ড তার অভিমুখ কোন দিকে হবে? অবশ্যই প্লাস থেকে মাইনাসের দিকে, যেটা তোমরা সবাই জানো যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে তোমরা পড়েছো। তাহলে এবার এই পরিবাহীর দুই প্রান্তে যখনই একটা তড়িৎচালক বল অ্যাপ্লাই করব, তার মানে একদিকে প্লাস, একদিকে মাইনাস, তার জন্য মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। এবং কি আছে এখানে? একটা আছে পরিবাহী। এবং পরিবাহী মানে কি, ওর মাঝখানে কি আছে? একটা না, প্রায় অসংখ্য কি আছে এখানে, মুক্ত ইলেকট্রন রয়েছে। তাহলে যখনই এই পরিবাহীর দুই প্রান্তে তড়িৎচালক বল অ্যাপ্লাই করা হবে, তার মানে একদিকে প্লাস, একদিকে মাইনাস, তাহলে মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। এবং এই পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার জন্য ওই মুক্ত ইলেকট্রনগুলি ওই তড়িৎ ক্ষেত্রের দ্বারা একটা বল অনুভব করবে। তাহলে মুক্ত ইলেকট্রন মানে নেগেটিভ আধান, সেই জন্য এই নেগেটিভ আধানগুলো মাইনাস দ্বারা বিকর্ষিত হবে এবং প্লাস দ্বারা আকর্ষিত হবে। তার মানে এই মুক্ত ইলেকট্রনগুলি এই তড়িৎ প্রাবল্যের বিপরীত দিকে, কেন তড়িৎ প্রাবল্য কাজ করে প্লাস থেকে মাইনাসে, এবং মুক্ত ইলেকট্রনকে নেগেটিভ, ফলে নেগেটিভ গুলো এই ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে একটা বল অনুভব করবে। মানে এই প্লাস প্রান্ত থেকে একটা বল অনুভব করবে। এই বল অনুভব করার জন্য যেহেতু এটা মুক্ত, সেহেতু এই মুক্ত ইলেকট্রনগুলি মাইনাস থেকে প্লাস প্রান্তের দিকে ও এবার প্রবাহিত হওয়া বা ফ্লো করা স্টার্ট করে দেবে। এবং তোমরা প্রথম লেকচারে জেনেছো যে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য ইলেকট্রন প্রবাহ অবশ্যই জরুরি। তার মানে এই পরিবাহীর মধ্যে দিয়ে, এই পরিবাহীর দুই প্রান্তে পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো এবং এই ইলেকট্রিক ফিল্ডের জন্য মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়া স্টার্ট করলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে ইলেকট্রন ফ্লো করা স্টার্ট করলো, মানে
তড়িৎ প্রবাহিত হওয়া, মানে ধনাত্মক আধান প্লাস থেকে মাইনাসে প্রবাহিত হওয়া স্টার্ট করে দিয়েছে, তাই তো? তাহলে এবং তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন ফ্লো করা মানে কি, ওর মধ্যে অলরেডি তড়িৎ প্রবাহিত হওয়া জেনারেট করে দিয়েছে। মুক্ত ইলেকট্রন ফ্লো করে মাইনাস থেকে প্লাসের দিকে এবং ধনাত্মক আধান ফ্লো করে কোন দিকে, এই প্লাস থেকে মাইনাসের দিকে। এবং মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রনের প্রবাহিত হওয়াকে বলা হয় ইলেকট্রনিক কারেন্ট, এবং প্লাস থেকে মাইনাসে এই ধনাত্মক আধান ফ্লো করাকে আমরা বলি কনভেনশনাল কারেন্ট, যাকেই আমরা প্রচলিত ভাষাতেই ওই কারেন্ট বলে থাকি। যে অ্যাকচুয়ালি ওই কারেন্টের অভিমুখ কোন দিকে হয়, ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, মানে মুক্ত ইলেকট্রন যেদিকে প্রবাহিত করে কারেন্ট ঠিক তার অপোজিট দিকে ফ্লো করে, এবং এই কারেন্টকেই আমরা কি বলি, যে অ্যাকচুয়ালি কনভেনশনাল কারেন্ট। এই কনভেনশনাল কারেন্টটাই আমাদের যেটা আমরা যে বাস্তবে যেটা আমরা কারেন্টের অভিমুখকে দেখি। তাহলে এই পরিবাহীর মধ্যে যখন আমি পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, তাহলে মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো। এর জন্য ইলেকট্রনগুলো মাইনাস থেকে প্লাসের দিকে প্রবাহিত হতে শুরু করলো। তাহলে ইলেকট্রনের প্রবাহিত হওয়া মানে ওর মধ্যে প্লাস থেকে মাইনাসে ধনাত্মক আধান প্রবাহিত হলো, তার মানে ওর মধ্যে একটা কারেন্ট সৃষ্টি হলো। তুমি ধরো যে প্রথম ক্ষেত্রে আমরা V1 ভোল্টেজ মানে V1 বিভব পার্থক্য অ্যাপ্লাই করার জন্য এর মধ্যে কারেন্ট কত গেল, I1। তাই এক নম্বর কেসে তোমরা দেখো যে যখনই V1 অ্যাপ্লাই করলাম, এই V1 অ্যাপ্লাইয়ের জন্য কারেন্ট গেল I1, ঠিক আছে। এবার সেকেন্ড কেস, মানে একদম সম্পূর্ণ একই পরিবাহী আছে, সম্পূর্ণ সেম কন্ডাক্টর, মানে পরিবাহী তার কোনো চেঞ্জ করেনি, শুধুমাত্র এবার কি করলাম, এবার সেকেন্ড কেসে এবার এক্ষেত্রে এবার V2 পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, সেম আবার একই রকম ভাবে হবে, তাই তো? এর জন্য হবে I2 কারেন্ট, একদম সম্পূর্ণ একই কনসেপ্ট, সেম আছে পরিবাহী। এই পরিবাহী দুই প্রান্তে V2 তড়িৎচালক বল অ্যাপ্লাই করার জন্য, তাহলে V2 বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য একদিকে প্লাস একদিকে মাইনাস হবে, এবং এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এবং ওর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি এই প্লাসের দ্বারা আকর্ষিত হবে, মানে মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত হওয়া শুরু করবে। তার মানে কি, তার মানে ওর মধ্যে এই I2 কারেন্ট জেনারেট করে গেছে। তাহলে সেকেন্ড কেসে আমরা বলতে পারবো যে V2 পোটেনশিয়াল ডিফারেন্স, মানে V2 মানে কি, এই টোটাল মানে এই ডিফারেন্সটা, এই V2 পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করার জন্য কারেন্ট কত হলো, I2। এবং এই সেকেন্ড ক্ষেত্রে তুমি ধরো যে V2 গ্রেটার দেন V1, তাহলে V2 গ্রেটার দেন V1 মানে প্রথমে যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়েছিল, সেকেন্ড ক্ষেত্রে যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম সেটা সেকেন্ড ক্ষেত্রে বেশি। তাহলে সেকেন্ড ক্ষেত্রে V2 বেশি হলে তাহলে এর দুই প্রান্তে কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স মানে বেশি, তার মানে এদিকে প্লাস বেশি আছে কোথায়, সেকেন্ড ক্ষেত্রে, মানে V2 এর ক্ষেত্রে কি পোটেনশিয়াল বেশি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সও কি বেশি অ্যাপ্লাই করেছি, তাহলে এই সাইডে প্লাস বেশি এবং এই সাইডে মাইনাসও কি আছে, বেশি আছে। তাহলে এবার সেকেন্ড ক্ষেত্রে বেশি পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে এই মুক্ত ইলেকট্রনগুলি এই প্লাস প্রান্তের দ্বারা আরো বেশি পরিমাণে কি ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে বেশি পরিমাণে যদি ফোর্স মানে যদি অনুভব করে, তাহলে V2 সেকেন্ড ক্ষেত্রে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বেশি করে দিয়েছি, তাহলে এদিকে প্লাস বেশি এদিকে মাইনাস বেশি, তাহলে এই মাইনাসটা একে বেশি ধাক্কা মারবে এবং এই প্লাসও একে আরো বেশি কি আকর্ষণ বল দ্বারা ওকে টানবে। তার মানে এই মাইনাস যে ইলেকট্রন, তাহলে ও এবার বেশি পরিমাণে ফোর্স অনুভব করবে প্লাসের দিকে, তাহলে এই এবার ইলেকট্রন আরো বেশি আরো দ্রুত ও এর দিকে সরে আসবে। তার মানে V1 যখন অ্যাপ্লাই করলাম, মন দিয়ে দেখো, যখন অ্যাপ্লাই করলাম V1 তখন কারেন্ট কত, I1। তাহলে V1টা কি ছিল, কম ছিল, V1টা ছিল কম, তাই যখন কম অ্যাপ্লাই করলাম তখন এই ইলেকট্রন কি হবে, হয়তো খুব স্লোলি সরছিল, মানে কি পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে,
তার জন্য এই মুক্ত ইলেকট্রনগুলি প্লাসের দিকে একটা ফোর্স অনুভব করবে, তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলি মুভ করা শুরু করবে। কিন্তু তা যখন দিয়েছিলাম V1 তখন পোটেনশিয়াল কম ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স কম ছিল, তাহলে ইলেকট্রিক ফিল্ড জেনারেট কম করেছিল, তাহলে মুক্ত ইলেকট্রনগুলি কম ফোর্স অ্যাপ্লাই করেছিল, মানে কম ফোর্স অনুভব করেছিল। সেই জন্য ও খুব স্লোলি মুভ করছিল, খুব স্লোলি হয়তো মুভ করছিল। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে যখন আমি V2 অ্যাপ্লাই করলাম, সেকেন্ড ক্ষেত্রে যখন V2 অ্যাপ্লাই করা হলো এবং V2 অনেক বেশি, তাহলে এখানে প্লাস বেশি এখানে মাইনাস বেশি, তাহলে V2 বেশি মানে কি পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি, তাহলে এদিকে প্লাস বেশি হবে। তখন সেকেন্ড ক্ষেত্রে মানে V2 ক্ষেত্রে এই মাইনাস ইলেকট্রন এবার অনেক বেশি ফোর্স অনুভব করবে, তাহলে এবার ও এবার অনেক বেশি স্পিড নিয়ে ছুটবে, হ্যাঁ তাই তো। যখন কম ইলেকট্রিক ফিল্ড মানে কম যখন ভোল্টেজ অ্যাপ্লাই করলাম তখন খুব মানে সরছে, অবশ্যই সরবে, কিন্তু ও সরছে হয়তো আস্তে সরছে। এবার যখনই আরো অনেক বেশি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, তাহলে আরো বেশি ইলেকট্রিক ফিল্ড, তারপর ওই ইলেকট্রন আরো বেশি ফোর্স দ্বারা অনুভব করবে, তাহলে ও তার এবার অনেক বেশি এবার স্পিড নিয়ে মুভ করছে, তাহলে ওটাকে কারেন্ট হচ্ছে I2। দেখো অ্যাকচুয়ালি কারেন্ট কাকে বলি, কারেন্ট কাকে বলি আমরা, কারেন্ট বলতে বোঝায় যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণে আধান প্রবাহিত হয় তাকে আমরা কি বলি, কারেন্ট, তাই তো। যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি, কারেন্ট। তাহলে যখন V1 পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছিলাম, সেই সময়ও আধান ফ্লো হচ্ছে, যখন করলাম V2 তখন আধান ফ্লো হচ্ছে, কিন্তু V1 এর সাপেক্ষে V2 বেশি হওয়ার জন্য প্রথম ক্ষেত্রে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যটা ইলেকট্রন ফ্লো করবে, যখন আমি V2 অ্যাপ্লাই করব মানে অনেক বেশি পোটেনশিয়াল, তাহলে বেশি ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, তারপরে ওই প্রত্যেকটা ইলেকট্রন এবার অনেক বেশি ফোর্স অনুভব করবে, তাহলে এবার ও অনেক স্পিডে ছুটে আসার জন্য তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে কি হবে, তারপরে 1 সেকেন্ডে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, তাই তো। মানে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে অনেক বেশি আধান প্রবাহিত হবে, তাই তো। তাহলে I বলতে কি বোঝায়, Q/T। তাহলে যখন পোটেনশিয়াল কম ছিল, জাস্ট একটা অনুভব করো, নিজে একটা অনুভব ফিল করো, যে মানে অ্যাকচুয়ালি একটা অনুভব করো যে ব্যাপারটা কি হচ্ছে, তোমরা নিজেরা ভাবো, একটা হচ্ছে কল্পনা করো যে পোটেনশিয়াল যখন হবে কম তখন এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কম, তাহলে এই ইলেকট্রনগুলো কম পরিমাণ ফোর্স অনুভব করবে, তাহলে কম পরিমাণ ফোর্স অনুভব করলে এরা স্লোলি মুভ করবে, তাহলে 1 সেকেন্ডে কম পরিমাণ ইলেকট্রন পাস করবে কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাহলে 1 সেকেন্ডে কম পরিমাণ ইলেকট্রন ফ্লো করছে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তার মানে কি, তার মানে এই 1 সেকেন্ডে তাহলে আধানের ফ্লোটাও কম। এবার যখনই আমি পোটেনশিয়াল বেশি অ্যাপ্লাই করব তখন এর মধ্যে ইলেকট্রিক ফিল্ডও বেশি, তার জন্য এই প্রত্যেক ইলেকট্রন এবার বেশি পরিমাণে ফোর্স অনুভব করবে, তাহলে বেশি পরিমাণে ফোর্স যদি অনুভব করে তাহলে এবার সেম প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে এবার অনেক বেশি ইলেকট্রন ফ্লো করতে পারবে, তাহলে 1 সেকেন্ডে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে তাহলে অনেক বেশি আধান ফ্লো করতে পারবে, তার মানে কারেন্ট অবশ্যই বেশি হবে। তাহলে কারেন্ট আমরা কাকে বলছি, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে যখন পোটেনশিয়াল কম তখন ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে কম পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, খুব স্লো। এবার যখনই পোটেনশিয়াল দিলাম বাড়িয়ে, তাহলে কি হবে, তাহলে ফোর্স বেড়ে গেল, তাহলে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এবার 1 সেকেন্ডে অনেক বেশি কি ইলেকট্রন ফ্লো করবে, তাহলে 1 সেকেন্ডে অনেক বেশি আধান ফ্লো করবে, তার মানে ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেড়ে গেল। তার মানে তোমরা একটা প্রাথমিক ধারণা বুঝতে পারলে যে এর দুই প্রান্তে পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করছে এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত, তাই না। কেন, যে পোটেনশিয়াল চেঞ্জ করলে
ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ করবে, তাহলে মুক্ত ইলেকট্রনগুলি একটা ডিফারেন্ট ফোর্স অনুভব করবে। তো ডিফারেন্ট ফোর্স অনুভব করার জন্য তাহলে কি হবে, ওরা হয়তো একবার কম স্পিডে যাবে, হয়তো একবার বেশি স্পিডে যাবে। তার মানে কি, তার মানে হয়তো একবার এই কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে বেশি পরিমাণে ইলেকট্রন ফ্লো করবে, হয়তো 1 সেকেন্ডে কম পরিমাণে ইলেকট্রন প্রবাহিত করবে। তার মানে তাহলে ওর মধ্যে এবার তাহলে কারেন্টের মানটা সেটা কমে যাবে। কারণ কারেন্ট বলতে কি বোঝায়, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান ফ্লো করছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে এই পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যকে চেঞ্জ করলে এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের যে প্রবাহিত হওয়ার যে হার, তাই না, এই সময় সাপেক্ষে আধান প্রবাহিত হওয়ার যে হার সেটা পরিবর্তন করবে, মানে কারেন্ট পরিবর্তন করবে। এবং ওহমের সূত্র ঠিক এই কারেন্ট এবং ভোল্টেজ সম্বন্ধীয়, যে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম যে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব তত বেশি কারেন্ট বেশি প্রবাহিত হচ্ছে। যে অ্যাকচুয়ালি এই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সম্পর্কটাই আমরা করি ওহমের সূত্রের সাহায্যে। তাহলে আশা করি তোমরা এই ওহমের সূত্র কি বা অ্যাকচুয়ালি ওহমের সূত্র কাকে ডিনোট করে তা তোমরা বুঝতে পারলে। এই ভোল্টেজের সঙ্গে কারেন্ট কি একটা রিলেশন আছে, তাই তো? ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্টও চেঞ্জ হচ্ছে, এবং ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন সেটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। সেটাই হচ্ছে কি আমাদের ওহমের সূত্র। যে অ্যাকচুয়ালি এই ওহমের সূত্র যে মেন ফিলিংসটা তোমরা বুঝতে পারলে। তার মানে এবার আমরা একদম মেন টপিকে যাব, সেটা হচ্ছে ওহমের সূত্র। আমরা এবার মেন যাব টপিকে, সেটা হচ্ছে ওহমের সূত্র। যেমন তোমরা এর আগেরই একটা কন্ডাক্টর ধরেছিলাম, সেম তুমি ধরো যে এটাও একটা কন্ডাক্টর, যে অ্যাকচুয়ালি এটাও একটা কন্ডাক্টর, মানে এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী একদম সম্পূর্ণ আগের মতনই। ওখানে এরকম ছিল, আর এবার আমি ধরেছি এভাবে, এই কাটা কাটা চিহ্ন, এই কাটা কাটা চিহ্ন কি সেটাও বলছি আমি। তাহলে এটা একটা পরিবাহী কন্ডাক্টর, এর দুই প্রান্তে একটা কি করলাম, একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হলো। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ধরো যে এটা হচ্ছে আমাদের এ প্রান্ত, ধরো যে এটা হচ্ছে আমাদের বি প্রান্ত, এবং এটা প্লাসের জন্য ওর এটা কি হবে প্লাস প্রান্ত, এটা মাইনাস, মানে এটা হবে মাইনাস প্রান্ত। তাহলে এবং ধরো যে এই প্রান্তের পটেনশিয়াল VA এবং এই পয়েন্টের পটেনশিয়াল হচ্ছে VB, তাই তো? এবার ওহমের সূত্র কি বললো, এবং তোমরা অবশ্যই তোমরা বুঝতেই পারলে যে যত তুমি কন্ডাক্টরের দুই প্রান্তের পটেনশিয়াল বেশি অ্যাপ্লাই করবে, মানে বেশি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, তাহলে মুক্ত ইলেকট্রনগুলি বেশি ফোর্স অনুভব করবে। তার মানে ওই পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে বেশি পরিমাণে আধান ফ্লো করবে। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তে পটেনশিয়াল তুমি কত অ্যাপ্লাই করছো তার উপরে নির্ভর করছে ওই পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হবে। তার মানে ওই পরিবাহীর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এবং তার বুঝতে পারলে যে ওই ভোল্টেজ যদি বেশি করে দিই তাহলে ফোর্স বেশি অনুভব করবে ইলেকট্রন, তাহলে 1 সেকেন্ডে অনেক বেশি আধান পাস করবে, তাহলে কারেন্টও বেড়ে যাবে। এবং ওহমের সূত্র ঠিক ওটাই বলেছে, যে বলেছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহী তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর
পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। অ্যাকচুয়ালি এটাই আমাদের ওহমের সূত্র, যে যার ফিলিংস বা যার অনুভূতি তোমরা আগের কনসেপ্টেই পেয়ে গেছো, যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মানে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। তার মানে আমরা তার মানে এই তাপমাত্রা চেঞ্জ করা যাবে না এবং অন্যান্য ভৌত অবস্থা, এই অন্যান্য ভৌত অবস্থা বলতে বোঝায় যে বিভিন্ন ইলেকট্রিক ফিল্ড আর চেঞ্জ করা যাবে না, বা বিভিন্ন চৌম্বক ক্ষেত্র চেঞ্জ করা যাবে না, বা ওই স্থানের তাপমাত্রা তো আগেই চেঞ্জ হবে না, এবং ওখানকার আর্দ্রতা বা বিভিন্ন আলোক শক্তি চেঞ্জ হবে না। কেন? ওই আলোক শক্তির উপর বা আলোর যে তীব্রতা তার উপর কিন্তু এই ওহমের সূত্র ডিপেন্ড করে। সেই জন্য এই তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা মানে বিভিন্ন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, বিভিন্ন লাইটের ইন্টেন্সিটি, আর্দ্রতা ইত্যাদি একটাও চেঞ্জ করা যাবে না। তাই তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে এটাকে একটা পরিবাহী, যাকে এই কাটার চিহ্ন দেখানো হয়েছে, যার এই প্রান্তে আছে VA, এই প্রান্তে VB, এবং VA এর সঙ্গে প্লাস যুক্ত আছে আর VB মানে মাইনাস। তার মানে এই VA কি বলবো, VA গ্রেটার দেন কত? VB, তাই তো? VA গ্রেটার দেন VB। তাহলে এবার বলো এই পরিবাহীর দুই প্রান্তে তাহলে বিভবের প্রভেদ কত হবে, মানে বিভবের পার্থক্য কত হবে? তাহলে এই যে পরিবাহী, তাহলে এবার এই পরিবাহী একদিকে VA একদিকে VB থেকে কি VA বেশি একটা প্লাস প্রান্ত, তাহলে এবং এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? VA মাইনাস VB। তাহলে এটাকে আমাদের বিভবের প্রভেদ। তাহলে কি বলতো, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তার মানে কি হবে? এই প্রবাহ মাত্রা সমানুপাতিক কার সঙ্গে? দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে। তাহলে I কি হবে? প্রপোর্শনাল টু VA মাইনাস VB, তাই না? যে কারেন্ট প্রপোর্শনাল টু কার সঙ্গে? তাহলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক কার সঙ্গে? দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে। তাহলে এবার এবং এই সমীকরণকে আমরা ঠিক এভাবে লিখতে পারবো যে VA মাইনাস VB বাই I ইকুয়ালস টু কি হবে? কনস্ট্যান্ট। কেন? এই সমানুপাতিক চিহ্ন যদি ইকুয়ালস টু বসে তাহলে অবশ্যই এখানে একটা কি আছে, এখানে একটা আসবে কনস্ট্যান্ট, তাই তো? কনস্ট্যান্ট মানে তোমরা সবাই জানো যে k, তাই তো? এই কনস্ট্যান্ট মানে হচ্ছে k, কিন্তু এই কনস্ট্যান্ট যে k, এই কনস্ট্যান্টকেই রাখা হয় r। কি বললাম? এই তার মানে কি I প্রপোর্শনাল টু VA মাইনাস VB, মানে VA মাইনাস VB বাই I ইকুয়ালস টু কি হবে? কনস্ট্যান্ট, যেটা k, এবং এই কনস্ট্যান্টকেই আমরা কি লিখি? r। মানে এই এবং এই r বলতে বোঝায় রেজিস্ট্যান্স, মানে রোধ। এই r বলতে আমরা কি বুঝি? যে দেখো তো, মন দিয়ে দেখো যে এখানে এই r আসলো কেন? এই r এর এই ওহমের সূত্রে এন্ট্রি ঘটেছে একটা কনস্ট্যান্ট হিসাবে, একটা ধ্রুবক হিসাবে, তাই তো? এবং এরও ব্যাখ্যা দিচ্ছি যে অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা কেন r হলো। দেখো আমরা কি করি, যে আমরা সাধারণত কি বুঝি যে হ্যাঁ প্রপোর্শনাল যদি লিখি ইকুয়ালস টু বাই কনস্ট্যান্ট, তাহলে ওই কনস্ট্যান্টটাকে কেন রোধ বললো? তাহলে এই যে r মানে যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে কি বলা হয়? যে পরিবাহীর রোধ। তাহলে এবার যে এরকম কি ব্যাপার যে ওহম একদিন ঘুমাইছিল, ওহম একদিন রাত্রেবেলা গভীর নিদ্রায় ছিল, ওহম স্বপ্ন দেখলো যে না ওই কনস্ট্যান্টের মান রোধ হবে। যে অ্যাকচুয়ালি যে এমন তো না যে ওহম ঘুমাইছিল, যে উনি বুঝতে পারছিল না যে এই কনস্ট্যান্ট কি লিখবো, একদিন উনি স্বপ্ন দেখালো
যে ওহম তুই ওই কনস্ট্যান্টের জায়গায় আর লিখে দে। তাহলে ওহম স্বপ্নাদেশ পেয়ে কি এখানে আর লিখেছে? না তো না। যে অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে এই কনস্ট্যান্টকে কেন আর লেখে, বা এই কনস্ট্যান্টটা কেন রোধের সঙ্গে তুলনা করা হয়। দেখো মনে দেখো, এই কনস্ট্যান্টটা কেন আর মানে রোধ। এবার দেখো তুমি ধরো যে এই কনস্ট্যান্টটা নাই, মানে শুধু কে পর্যন্ত, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো না যে VA মাইনাস VB বাই কে ইকুয়ালস টু I, তাই না? কে মানে কনস্ট্যান্ট, কোনো আর নাই, কোনো আর নাই, কে নামলো I উঠলো। এবার একটু শুধু মন দিয়ে রাখো, এই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা আছে কনস্ট্যান্ট, মানে বিভব পার্থক্যকে আমি কোনো চেঞ্জ করিনি। কিন্তু এই কনস্ট্যান্টের ভ্যালু যদি চেঞ্জ করে যায়, এই কনস্ট্যান্টের ভ্যালু যদি চেঞ্জ করে, মানে তুমি ধরো যে এই কনস্ট্যান্টের মান যদি বাড়তে থাকে, তুমি বিভব পার্থক্য সেম রাখো, বিভব পার্থক্য সেম রেখে শুধু এই কনস্ট্যান্টের মান চেঞ্জ করবে। এবার তুমি বলবে স্যার এই কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তাহলে ওর মান চেঞ্জ করবো কি করে? কেন? এই যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলেই কি এই কে মানে কনস্ট্যান্ট, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের মানটাকে আমি চেঞ্জ করতে পারি কিভাবে? ওই তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা চেঞ্জ করে। যেমন এছাড়াও যে তারের দৈর্ঘ্য, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মেইনলি টেম্পারেচার, এগুলো চেঞ্জ করে আমি কে চেঞ্জ করতে পারি, তাই তো? মানে আমি কে চেঞ্জ করছি, কনস্ট্যান্ট চেঞ্জ করছি, কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য চেঞ্জ করছি না। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্যকে চেঞ্জ না করে যদি কনস্ট্যান্ট যদি বাড়িয়ে দিই, তাহলে কনস্ট্যান্টের মান যদি বাড়িয়ে দিই, যদি বৃদ্ধি করে দিই, তাহলে এই টোটালের যে অনুপাতটা বা এই কে যদি বাড়াতে থাকি, তাহলে এই টোটাল যে রেজাল্টটা বা ওর যে ভাগফলটা কি দেখবো, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক কি না? তাহলে এবং এই ভাগফলটাকে কাকে ইন্ডিকেট করছে? আই মানে এই কারেন্টকে। তার মানে তুমি নিজে এবার অনুভব করো, এই কনস্ট্যান্ট এই কে এর মান এমন যে কে এর মানটা বৃদ্ধি পেলে কারেন্টটা কমে যাচ্ছে, তাই তো? যে আমি বিভব পার্থক্যকে সেম রেখেছি, শুধুমাত্র আমি কনস্ট্যান্টের মানটা বাড়াচ্ছি। তাহলে কনস্ট্যান্ট বিভব সেম রেখে, মানে বিভব পার্থক্যের মান সেম রেখে কনস্ট্যান্টের মান যদি বৃদ্ধি করতে থাকি, তাহলে দেখবো এর ভাগফলটা কমছে। তাহলে কনস্ট্যান্ট বাড়ছে মানে এটাকে হর বাড়ছে, তাহলে ভাগফলটা কি হবে? কমবে। এবং ভাগফল কমলে কি দেখবো? এই আয়ের মানটাও কমে যাচ্ছে। তার মানে এই VA মাইনাস VB কে যদি কি রাখি, যদি কনস্ট্যান্ট রেখে দিয়ে কে এর মান যদি বৃদ্ধি ঘটাই, তাহলে দেখবো কি I আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এই কনস্ট্যান্ট এমন একটা রাশি নির্দেশ করছে যে রাশি ভোল্টেজ সেম থাকলেও কারেন্টটাকে কমিয়ে দিচ্ছে। তার মানে এই কে তাহলে এমন একটা রাশি যে কারেন্টকে কমাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট, আমি তো ভোল্টেজটা সেম আছে না, আরে ভোল্টেজ সেম আছে, তাহলে তড়িৎ চালক বল একই আছে, মানে দুই প্রান্তে সেম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। কিন্তু এবার ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে শুধুমাত্র কি সময় সাপেক্ষে আধান ফ্লো করার যে রেট সেটাই কমে গেল। তার মানে আইটা কমে গেল, এটাই তো না? আরে ভোল্টেজ একই আছে, ভোল্টেজ একই মানে কি ভাবো, ভোল্টেজ একই, তাহলে দুই প্রান্তে ইলেকট্রিক ফিল্ড একই, কিন্তু কি হচ্ছে মাঝখান থেকে কে এর মানটা বেড়ে যাওয়ার জন্য ওই প্রতি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এবার একক সেকেন্ডে এবারে আধানের ফ্লো করার রেটটা সেটা কমে যাচ্ছে। তার মানে কি, তাহলে এই রেট কমে যাচ্ছে, তাহলে কারেন্টটা কমে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এই কে এমন একটা মান বোঝাচ্ছে, বা কে ওই পরিবাহী এমন একটা ধর্ম বোঝাচ্ছে যে কে এর মানটা বেড়ে গেলে ওর মধ্যে দিয়ে এই কারেন্টের মানটা কমে যাচ্ছে। তার মানে কে এক্ষেত্রে, তাহলে কে কারেন্টের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? বাধা, তাই না? জাস্ট একটা অনুভূতি নিয়ে আসো যে কে এর মান যদি বেড়ে যায় তাহলে আই এর মানটা কমে যাচ্ছে। তার মানে এই কে এর মান বৃদ্ধি পেলে আই কমছে। তাহলে কে এর মান যদি কমে যায়,
তাহলে ভাগফলটা বাড়ছে, তাহলে কারেন্ট বাড়ছে, তাহলে কে এর মান বেড়ে গেলে কারেন্ট কমছে, আর কে এর মান কমে গেলে কারেন্ট বাড়ছে। তাহলে কে এমন একটা ধর্ম যা কারেন্টকে বাধা প্রদান করছে। কে এর মান যদি কমে যায় তাহলে কারেন্টটা বেশি প্রবাহিত হচ্ছে, তাহলে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে অনেক বেশি আধান প্রবাহিত হচ্ছে, তার মানে তাহলে কারেন্টটা বেড়ে গেল। এবং কে যদি বেড়ে যায় তাহলে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে আধান ফ্লোটা কমে যাবে। তাহলে কে এমন একটা রাশি যে আয়ের উপর মানে আয়কেও ভেরিয়েবল করে দিচ্ছে। তার মানে কি যে কে মান যদি বেড়ে যায় তাহলে আয়টা কমে যাচ্ছে, আর কে এর মান যদি কমে যায় তাহলে আয়টা বেড়ে যাচ্ছে। তাহলে কে হলো এমন একটা ধর্ম যা আয়ের এগেইনস্টে কাজ করছে, তাই না? কে বাড়লে আয় কমছে, তাহলে কে বাড়ছে মানে আয় কমছে, তাহলে আয় কমছে মানে কি, তাহলে ওই প্রত্যেক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে আধান ফ্লো হওয়ার রেটটা কমে যাচ্ছে, তাহলে কারেন্ট কমে যাচ্ছে। তাহলে কে কে কি আমরা কি বলবো, রোধ বা বাধা, তাই তো? তাহলে এই কনস্ট্যান্টকে আমরা রোধ কেন লিখি? কারণ কে হলো এমন একটি রাশি বা কে হলো কোন পরিবাহীর এমন একটি ধর্ম যা বৃদ্ধি পেলে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা কমে যাচ্ছে। কিন্তু আমি পোটেনশিয়াল চেঞ্জ করে গেল, বিভব পার্থক্য একই আছে, শুধু এই কে এর মানটা বাড়লে আয়টা কমে যাচ্ছে। তাহলে কে এমন একটা রাশি বোঝাচ্ছে যে কারেন্টকে বাধা দিচ্ছে, তাহলে কে বাড়লে আয় কমছে। তাহলে এই যে কে, তাহলে একে আমরা কি বলবো, রোধ বা রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে এবার তাহলে এই কে মানে কি আমাদের এবার রেজিস্ট্যান্স। তাহলে VA মাইনাস VB মানে কি লিখবো, I ইনটু R। তাহলে VA মাইনাস VB এই টোটাল ডিফারেন্সের কি একটা ভ্যালু আছে, তাই না? এটা 10 এটা 5, তাহলে ডিফারেন্স কত 5, এটা 12 এটা 2, কত ডিফারেন্স 10। তাহলে এই যে ডিফারেন্স এর একটা ভ্যালু আছে, এবং একে আমরা কি লিখবো যে VA মাইনাস VB ইকুয়ালস কত হবে I ইনটু R। তাহলে এই ডিফারেন্সটা আমরা পেলাম V, তাহলে V ইকুয়ালস টু হচ্ছে IR। তাহলে এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবং একে কি বলা হয়, একে বলা হচ্ছে ওহমের সূত্রের স্কেলার গাণিতিক রূপ, স্কেলার, তাই না? যে বিভব পার্থক্য মানে স্কেলার, কারেন্টও স্কেলার, আর রোধ ওটা একটা কনস্ট্যান্ট, তার মানে এটাও স্কেলার এটাও স্কেলার, মানে আর যে রোধ সে হচ্ছে স্কেলার। তাহলে এটা মানে কি ওহমের সূত্রের স্কেলার গাণিতিক রূপ, তাই তো? এবার আমরা জানবো যে অ্যাকচুয়ালি রোধ, এই রোধ মানে কি। এবার জানবো যে আমরা রোধ মানে কি, বা এই রোধের তোমরা অবশ্যই একটা প্রাথমিক ধারণা পেলে। এই রোধ এই যে R, তাহলে এই R মানে কি লিখবো, তাহলে R মানে হচ্ছে V বাই I। তাহলে এই R মানে রোধ, R মানে রেজিস্ট্যান্স মানে রোধ। তাহলে রোধটাকে বলবো যে ধর্ম পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা প্রদান করে। যে ধর্ম পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা দান করে তাহলে তাকেই আমরা কি বলবো, পরিবাহী রোধ, তাই তো? তাহলে যে ধর্ম পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা প্রদান করে তাহলে তাকেই কি বলবো, পরিবাহী রোধ। তাহলে এই রোধ মানে V বাই I, মানে অ্যাকচুয়ালি রোধ মানে কি, রোধ বলতে বোঝায় এক লাইনে বাধা। যে ধর্ম পরিবাহীর বিরুদ্ধে, মানে যে ধর্ম কোন পরিবাহীর মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা প্রদান করে সেটা মানে রোধ, মানে এই যে রোধ মানে হচ্ছে বাধা। তাহলে এই যে রোধ, তাহলে এবার রোধের একক কি হবে, রোধের একক দেখো, আর মানে কি V বাই I। তাহলে V মানে কি বিভব প্রভেদ, একক কি হয় ভোল্ট, এটা মানে হয় অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এই R এর একক কি হবে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার একে বলা হয় কি, বলা হয় ওহম। হ্যাঁ, এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার একে বলা হয় ওহম। তাহলে অতএব তাহলে এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে একে বলা ওহম। হ্যাঁ, একে বলা হয় ওহম, তাহলে এখানে লিখো যে 1 ওহম মানে কি 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, তাই তো? কেন, R মানে V বাই I, মানে V ইকুয়ালস IR, তাহলে R মানে V বাই I,
তার মানে ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে ওহম, তাহলে 1 ওহম ইকুয়ালস টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে এবার 1 ওহম কাকে বলবো? 1 ওহম কাকে বলবো? যে কোন পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীর রোধের মান কত? 1 ওহম। আবার বলছি যে কোন পরিবাহী, এই যে 1 ওহম রোধ কাকে বলবো? যে কোন পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্টের বিভব পার্থক্য প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহিত হয়, তবে সেই পরিবাহীর রোধের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাই তো? যে কোন পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রযুক্ত করার জন্য ওই পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহী রোধ কত হচ্ছে? 1 ওহম। আর এই যে এরকম কাটা চিহ্নের মতো দাগ দেওয়া হয়েছে, এটাকেই বলা হয় রোধ, মানে আর, মানে অ্যাকচুয়ালি এটা মানে কি? পরিবাহীর রোধ। কেন এরকম কাটা চিহ্ন কেন? কারণ কি এই কাটা চিহ্নের মধ্যে কি বোঝাচ্ছে? ওর বাধা, মানে রোধের সিম্বল হচ্ছে এরকম চিহ্ন। যে কোনো তোমাদের একটা সার্কিটে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে, তাহলে কি বুঝবে? ওখানে একটা রোধ লাগানো আছে। ক্লিয়ার? রোধ লাগানো আছে। তাহলে এই যে ওহম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে রোধের এসআই একক। যদি বলি সিজিএস একক, তাহলে কি লিখবো? তাহলে লিখবো যে দেখো 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, তাই তো? 1 ভোল্ট মানে 1 বাই 300 ইএসইউ বিভব, আর 1 অ্যাম্পিয়ার মানে 3 ইনটু 10 পাওয়ারে 9। এত কি? এত হচ্ছে ইএসইউ প্রবাহ। হ্যাঁ, এটা মানে এত ইএসইউ প্রবাহ। তাহলে এটাকে যদি ভাগ করলে তোমরা পাবে 1.1 ইনটু 10 পাওয়ারে -12। তাহলে ইএসইউ বিভব বা ইএসইউ প্রবাহ মানে একে বলা হয় ইএসইউ রোধ। এটা বলে 1, এটা হচ্ছে 1 ওহম, তাই তো? কেন? এটা মানে কি 1 ওহম, এটা মানে 1 ওহম, তাই তো? এই যে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার মানে কি 1 ওহম। তাহলে 1 ওহম মানে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, সব মান বসালাম সিজিএস ইউনিটে। তাহলে 1 ওহম মানে 1.1 ইনটু 10 পাওয়ার -12 ইএসইউ রোধ। ক্লিয়ার? এটা হচ্ছে সিজিএস এবং এসআই এর সম্পর্ক। এবার নেক্সট আমরা জানবো যে এই ওহমের সূত্রের গ্রাফ। এই যে রোধ, এই যে বলছি রোধ, হ্যাঁ, এই রোধ কি? কনস্ট্যান্ট। এই রোধ কিন্তু কনস্ট্যান্ট তার ক্ষেত্রে যে কোনো একটি নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে, এবং যে ক্ষেত্রে তাপমাত্রা যদি স্থির থাকে এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থেকে যায়, তাহলে ওই পরিবাহীর রোধটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট। মানে ভোল্টেজ বাই কারেন্ট করলে ওটা অনুপাতটা অলওয়েজ সেম হবে। তাহলে রোধ কি এক্ষেত্রে কনস্ট্যান্ট? কার ক্ষেত্রে? একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে আর হচ্ছে কনস্ট্যান্ট, এবং যেখানে তাপমাত্রা হবে স্থির, তাপমাত্রা চেঞ্জ করলে ও রোধ বেড়ে যাবে। কেন? কারণ যত তাপমাত্রা বাড়বে তত ওই পরিবাহীর মধ্যে যতগুলো বড় হোক ছোট হোক যেসব পরমাণুগুলো আছে, ওরা এবার লাফালাফি শুরু করবে। তা যত লাফালাফি শুরু করবে তত ওই ইলেকট্রন প্রবাহের বিরুদ্ধে বাধা প্রদান করবে। তাহলে তাপমাত্রা বাড়লে ওই পরিবাহীর মধ্যে অ্যাটমগুলোকে লাফালাফি করা শুরু করবে, তাহলে ইলেকট্রন প্রবাহের বিরুদ্ধে বাধা দান করবে, তাহলে রোধ বেড়ে যাবে। এটাই। এবার আমরা দেখব গ্রাফ। এবার দেখব ওহমের সূত্রের গ্রাফ। এবার ওহমের সূত্রের গ্রাফ দেখব আমরা। যে যদি বলা হয় এটা হচ্ছে I, এটা হচ্ছে V, তাহলে দেখো আমরা কি জানি? ওহমের সূত্র V = IR, তাই তো? তাহলে এই সমীকরণকে আমরা y = mx এর সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি V = IR, একে আমরা y = mx মানে সরলরেখার সমীকরণের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে ওহমের সূত্র কি হবে? একটা মূল বিন্দুগামী
সরলরেখা। তাহলে x অক্ষ বরাবর ভোল্টেজ এবং y অক্ষ বরাবর যদি কারেন্ট নেওয়া যায়, তাহলে যদি আমরা কি দেখি ওদের গ্রাফ কি হচ্ছে স্ট্রেট লাইন, তাহলে আমরা কি বলবো যে যে I প্রপোর্শনাল টু V। তার মানে কি অবশ্যই এক্ষেত্রে ওহমের সূত্র ভ্যালিড হচ্ছে, তাই না? যে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা যে অলওয়েজ 45 ডিগ্রি হবে সেটা নাও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি ও মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটাই যে এ মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের গ্রাফ যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তবে সেক্ষেত্রে আমরা বলবো যে ওই পরিবাহী হচ্ছে ওহমীয় পরিবাহী। যে অ্যাকচুয়ালি কি বললাম ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী কি বলা হয় ওহমিক কন্ডাক্টর, মানে যেই সব পরিবাহী এই ওহমের সূত্র মেনে চলে। তার মানে কি যে যেই সব পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ অ্যাপ্লাই করলে এবং তার জন্য যে কারেন্ট হচ্ছে সেই কারেন্ট এবং বিভবের গ্রাফ প্লট করলে যদি হয় মূল বিন্দুগামী সরলরেখা, তাই বলবো যে ওই পরিবাহী ওহমের সূত্র মানছে, তাহলে ওই পরিবাহীকে আমাদের ওহমীয় পরিবাহী মানে বলে ওহমিক কন্ডাক্টর। তার মানে এবার এখান থেকে যদি একটা নতি টানুন, নতি মানে কি স্লো, তাই তো? নতি বলতে স্লো মানে এটাই থিটা, এটা যদি হয় থিটা, তার মানে কি তুমি এখান থেকে একটা তুমি এরই সমান্তরাল লাইন টেনে যাও এবং এখান থেকে একটা লম্ব টানো, তাহলে এটা থিটা হলে এটা কত থিটা? কেন? কারণ এই লাইনের সঙ্গে এটাকে সমান্তরাল এবং এই যে স্ট্রেট লাইনটা যদি ছিল, তাহলে এটাই বলতে কি বোঝায় আমাদের নতিমাত্রা। তাহলে এই নতি মানে কি বোঝায়? এই নতিমাত্রা মানে স্লোপ, মানে হচ্ছে ট্যান থিটা। এই নতি বলতে কি বোঝায় ট্যান থিটা। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব এটা, যেটা আমাদের ডিআই মানে ক্ষুদ্র, এটা ডিভি, তাই না? এটা একটা ক্ষুদ্র চেঞ্জ, মানে এটা একটা ক্ষুদ্র কারেন্টের চেঞ্জ। কেন? অ্যাকচুয়ালি কি এই লাইন মানে কি বোঝাচ্ছে? কারেন্টকে বোঝাচ্ছে, আর এটা মানে ভোল্টেজ, তাই না? এটা মানে ভোল্টেজ, এটা মানে কারেন্ট। তাহলে নতি কত হবে? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব হচ্ছে ডিআই বাই ডিভি। তাহলে এবং এই আই বাই ভি, দেখো এই আই বাই ভি মানে কি 1 বাই আর কিন্তু। হ্যাঁ, এই আই বাই ভি মানে কত? এই আই বাই ভি মানে হচ্ছে 1 বাই আর কিন্তু। এই দেখো আই ভি মানে হচ্ছে আই আর, তার মানে এই আই বাই ভি, তাহলে আই বাই ভি মানে কত? 1 বাই আর। তাহলে ডি আই বাই ডিভি মানে কত? 1 বাই আর। তার মানে x অক্ষ বরাবর ভোল্টেজ এবং y অক্ষ বরাবর যদি কারেন্ট নেওয়া যায়, তবে এই ওহমের সূত্রের নতি কত বোঝায়? 1 বাই আর। এবং এই 1 বাই আর এই রাশিকেই বলা হয় পরিবাহিতা। একে কি বলা হয়? যে পরিবাহিতা। কেন? অ্যাকচুয়ালি দেখো, যদি বলা হয় এই আর এর মানটা কমে গেছে বা এই আর এর মানটা কমছে, তাই তো? এই আর এর মানটা কমছে, তাহলে এই আর এর মানটা কমছে মানে কি এই আর এর মানটা কমছে, মনে রাখো। হ্যাঁ, এই আর এর মান যদি কমে যায়, তাহলে 1 বাই আর টোটালটা কি হবে? বাড়বে, তাই না? আরে আর এর মান কমছে, তার মানে নিচে যে লব সেটা কমছে, তাহলে এই ভাগফল কি হবে? বাড়বে। 1 বাই আর বাড়ছে, তাহলে এই আর যদি কমে যায়, তাহলে এই 1 বাই আর কি হবে? বাড়বে, তাহলে নতি বাড়বে। আর এই নতি যদি বেড়ে যায়, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা বেড়ে গেল, এই অ্যাঙ্গেল বেড়ে গেলে তাহলে কি হবে? তাহলে এই যেটা লাইনটা এবার কারেন্টের দিকে সরে আসলো, তাহলে কারেন্ট বেড়ে গেল, ঠিক কি না? এই আর এর মান যদি কমে যায়, তাহলে হর কমে যাচ্ছে, তাহলে ভাগফলটা বাড়ছে, তাহলে ভাগফল বাড়ছে মানে 1 বাই আর টোটালটা বাড়ছে, তাহলে ট্যান থিটা মানে নতি বাড়ছে, তাহলে ট্যান থিটা মানে নতি বাড়ছে,
মানে থিটা বাড়ছে, তাহলে থিটা বাড়লে কি হবে, এই স্ট্রেট লাইনটা তখন কারেন্টের দিকে সরে আসবে, তাই না? থিটা বাড়ছে মানে তখন এই স্ট্রেট লাইনটা কারেন্টের দিকে সরে আসবে, তাহলে কারেন্টও কি হলো, বেড়ে গেল। তো তাহলে কারেন্টও বেড়ে গেল, তার মানে এই আর কমলে 1/r বাড়ছে, মানে নতিমাত্রা বাড়ছে, মানে থিটা বাড়ছে, তাহলে ওই স্ট্রেট লাইনটা কারেন্টের দিকে সরে আসছে, তাহলে কারেন্টও বেড়ে যাচ্ছে। তাহলে একমাত্র আর কমলেই কি, মানে সরি আর, হ্যাঁ একমাত্র আর কমলেই 1/r বাড়ছে, মানে কারেন্টটা বাড়ছে। তাহলে 1/r বাড়লে কারেন্ট বাড়ছে, তাহলে এই 1/r কেন কি বলবো, পরিবাহিতা, তাই তো? এই 1/r যত বাড়বে তত কারেন্ট বাড়ছে, তার মানে ওর মধ্যে দিয়ে তড়িতের পরিবাহিতা বেড়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারলেন যে আর যদি কমে যায়, আর কমে যাচ্ছে, তাহলে 1/r বাড়ছে, আর কমছে, তাহলে 1/r বাড়ছে, তাহলে নতিমাত্রা বাড়ছে, তাহলে স্ট্রেট লাইন আই এর দিকে মুভ করছে বা সরে যাচ্ছে, তাহলে আইটা বেড়ে গেল, তার মানে পরিবাহিতা বেড়ে গেল। তাহলে এই আই বাড়ছে মানে কি, আর কমছে মানেই 1/r বাড়ছে, তাই তো? আই বাড়ছে মানে রোধ কমছে, মানে 1/r বাড়ছে, তার মানে কি, ওর পরিবাহিতা বেড়ে যাচ্ছে। এই 1/r কে আমরা কি বলি, পরিবাহিতা। তাহলে এই পরিবাহিতার একক কি হবে, পরিবাহিতার একক কত হবে, 1/ওহম, তাহলে ওহম ইনভার্স, তাই না? কি বললো, ওহম ইনভার্স। এই ওহম ইনভার্স কে আমরা কি লিখবো, কিভাবে লিখবো, OHM ইনভার্স। এই OHM ইনভার্স মানে মো, এই মো মানে হচ্ছে সিমেন্স। দেখো তাহলে কতগুলো হয়, তাহলে পরিবাহিতা মানে 1/r, তাহলে একক কি হবে 1/ওহম, মানে ওহম ইনভার্স। ওহম ইনভার্স মানে OHM ইনভার্স, তাহলে ওহমের উল্টা মানে মো, মো মানে সিমেন্স। তাহলে বুঝতে পারলে, তাহলে I এবং V এর নতি কি হয়, পরিবাহিতা বোঝায়, ওর একক বুঝতে পারলে। তার মানে যে অ্যাকচুয়ালি ওহমীয় পদার্থ, ওহমীয়, তাহলে ওহমীয় পরিবাহী, এই ওহমীয় পরিবাহী কাদের বলো, যারা ওহমের সূত্র মানবে। এছাড়াও এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে অওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী মানে অ্যাকচুয়ালি কি, যারা ওহমের সূত্র মেনে চলে না, মানে যেই সব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাকে বলে অওহমীয় পরিবাহী। যেমন দেখো এটা I, এটা V, হ্যাঁ সেম আছে কন্ডাক্টর, মানে এই যে এই ওহমীয় পরিবাহিতায় আমি সেকেন্ড ক্ষেত্রে নিয়েছি, তাহলে দেখবো যে এরকম হয়ে যায়। যে অ্যাকচুয়ালি যে দেখবো যে কোন পরিবাহী, ধরো যে এটা O, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তাই দেখো যে কোন পরিবাহী এই OA পর্যন্ত ওহমের সূত্র মানলো, হ্যাঁ দেখো O থেকে A পর্যন্ত একদম স্ট্রেট লাইন মানে লিনিয়ার, কিন্তু দেখো এই A থেকে B তে কি হলো, নন লিনিয়ার মানে হলো অরৈখিক। তার মানে এই ক্ষেত্রে এই A থেকে B পর্যন্ত ও কিন্তু ওহমের সূত্র মানবে না। তার মানে অ্যাকচুয়ালি যে পরিবাহী আছে না, যে পরিবাহী একটাই আছে, পরিবাহী একটাই আছে, সেম পরিবাহী। যখন কারেন্ট ছিল কম তখন মানছে ওহমের সূত্র, কারেন্ট কম 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 আছে, কারেন্ট ও বাড়ছে, মানে ও মানছে ওহমের সূত্রকে। এবার কারেন্ট যখনই আরো বেড়ে গেল, তখন দেখতে পাচ্ছি যে ওই পরিবাহী ওহমের সূত্রকে আর মানছে না। তার মানে তোমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পেলে যে V = IR, মানে এই ওহমের সূত্র ভ্যালিড হবে কখন, যখন কারেন্টের মান কি হবে, কম। তাহলে এটা প্রযোজ্য হবে কখন, যখন প্রবাহ মাত্রা কম হয়। তার মানে কি অ্যাকচুয়ালি V = IR, মানে পরিবাহী আছে একটাই, এই আছে পরিবাহী, হ্যাঁ এই পরিবাহীর মধ্যে কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, হ্যাঁ এই কারেন্ট বাড়ছে ও থেকে A
পর্যন্ত গেল লিনিয়ার, মানে ও থেকে এ পর্যন্ত ও ওহমের সূত্র মানলো। এবার এই পরিবাহী মানে সেম পরিবাহী সেম আছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন কম কারেন্ট প্রবাহিত হচ্ছিল তখন যাচ্ছে একদম লিনিয়ার, আই এর সঙ্গে ভি হচ্ছে প্রপোর্শনাল, মানে স্ট্রেট লাইন যাচ্ছিল একদম লিনিয়ার। যখনই এই সেম পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট একদম হিউজ পরিমাণ বেড়ে গেল, অনেক বেশি যখন বেড়ে গেল, তখন দেখবো যে তখন সেক্ষেত্রে আই আর ভি প্রপোর্শনাল হচ্ছে না। মানে যখনই এর পর থেকে যখনই কারেন্ট বেড়ে গেল, অনেক বেশি হয়ে গেল কারেন্ট, তখন কিন্তু এই মানে এই যে আছে ম্যাটেরিয়ালস, ও কিন্তু আর স্ট্রেট লাইন যাচ্ছে না, ও তখন কার্ভ হয়ে গেল। তার মানে কি তখন কিন্তু ও আর ওহমের সূত্র মানছে না। তার মানে বেশি প্রবাহ হওয়ার জন্য, মানে তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি হিউজ পরিমাণ কারেন্ট প্রবাহিত করে, তবে সেক্ষেত্রে ওই পরিবাহী ওহমের সূত্র মতো আচরণ করে না, তখন ওই পরিবাহী কি হবে? অওহমীয় পরিবাহী হয়ে যাবে। কেন? কারণ তোমরা নেক্সট চ্যাপ্টারে তোমরা পড়বে যে H = I স্কয়ার RT, তাই তো? তোমরা কি করবে যে H = I স্কয়ার RT তোমরা হচ্ছে পড়বে। অ্যাকচুয়ালি ওই পরিবাহীর মধ্যে দিয়ে যখন হিউজ পরিমাণ যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন ওই পরিবাহীর মধ্যে দিয়ে একটা তাপ শক্তি জেনারেট করবে, এবং তাপ যখনই জেনারেট করবে তখনই এই পরিবাহীর তাপমাত্রা বেড়ে গেল। তার মানে এই পরিবাহীর রোধও চেঞ্জ করে গেল। অ্যাকচুয়ালি ওহমের সূত্রের লিমিটেশন কি আছে? যে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এটাই নেই। তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির থাকলে কি হবে? রোধ স্থির থাকবে, ঠিক না? তাপমাত্রা স্থির থাকলে তার রোধ হবে কনস্ট্যান্ট, তাহলে ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট কি হবে? প্রপোর্শনাল। বাট যখনই ওর রোধ বিগড়ে যাবে, মানে কনস্ট্যান্ট থাকছে না, তাহলে সেই সময় কি কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ আর প্রপোর্শনাল থাকবে না। সেই ব্যাপারটা তো ঘটেছে। পরিবাহী একটাই আছে, যখন কম কারেন্ট যাচ্ছিল তখন অত হিট উৎপন্ন হয়নি, মানে অত তাপমাত্রা বাড়েনি, তাহলে রোধ কনস্ট্যান্টই ছিল, তাহলে আই এর সঙ্গে ভি স্ট্রেট লাইন গেছে। এবার যখন কারেন্ট যখন হিউজ পরিমাণ ফ্লো করছে, অনেক বেশি কারেন্ট যখন ফ্লো করবে, তখন উৎপন্ন তাপ কি অনেক বেশি বেড়ে যাবে। তাহলে ওই পরিবাহীর মধ্যে তাপ শক্তি বেড়ে গেল, মানে তাপমাত্রা বেড়ে গেল, তাহলে রোধ আর স্থির থাকছে না, চেঞ্জ করছে। তাহলে সেই সময় আই আর ভি প্রপোর্শনাল হবে না, তখন ও স্ট্রেট লাইন যাবে না, এরকম ভাবে বেঁকে যাবে। তার মানে কোন একটা পরিবাহী, একটি নির্দিষ্ট পরিবাহী ও ওহমীয় মতো আচরণ করতে পারে, আবার অওহমীয় মতো আচরণ করতে পারে। তাহলে V = IR এই সমীকরণটা প্রযোজ্য হয় কখন? প্রবাহ মাত্রা কম হলে। এবং ওই পরিবাহীর মধ্যে যখনই কারেন্ট বেড়ে যাবে অনেক বেশি, তখন কিন্তু রোধ চেঞ্জ করবে। তাহলে কনস্ট্যান্ট চেঞ্জ করলো, আর এই কনস্ট্যান্ট চেঞ্জ করছে মানে কি? তাহলে অনুপাতটা ফিক্স থাকবে না। তার মানে কি এবার আর লিনিয়ার হবে না, এভাবে হয়ে যাবে। তাহলে অওহমীয় পরিবাহী কাদের বলবো? যে যেই সব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, তারাই আমাদের অওহমীয় পরিবাহী। এবং এই ওহমীয় পরিবাহী অতি উচ্চ প্রবাহ মাত্রায় কিন্তু অওহমীয় পরিবাহীর মতো আচরণ করবে। ক্লিয়ার? এছাড়াও অওহমীয় পরিবাহী আরো আছে। তাই তোমরা কি বুঝতে পারলে যে V × IR এই সমীকরণ প্রযোজ্য কখন? তাপমাত্রা মানে প্রবাহ মাত্রা কম হবে। এছাড়াও আরেক ধরনের অওহমীয় পরিবাহী আছে, যাকে বলা হয় হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে এটাও কি আমাদের এর গ্রাফ এরকম, যে এটাও কি এক ধরনের, এটাও কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে গ্রাফ, কিন্তু এটা এখানে কোথাও আছে স্ট্রেট লাইন নাই। তারপর এটা আমাদের এই ওহমের সূত্রকে মেনে চলবে না। অ্যাকচুয়ালি এই গ্রাফটা কার হয়? এই গ্রাফটা হয় অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটাকে বলা হয় সম্মুখ বায়াস, একে বলা হয় সম্মুখ বায়াস, একে বলা হয় বিপরীত বায়াস।
মানে একে বলে সম্মুখ বায়াসে কারেন্ট ভোল্টেজ গ্রাফ, আর একে বলে বিপরীত বায়াসে কারেন্ট ভোল্টেজ গ্রাফ। অ্যাকচুয়ালি এই গ্রাফটা কেন এরকম হলো এরও তোমাদের ব্যাখ্যা আছে যখন তোমরা পড়বে অর্ধপরিবাহী। ওই অর্ধপরিবাহী পড়ার সময় এই গ্রাফের ব্যাখ্যা আছে এবং সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যালও আছে। তাহলে যে ওহমের সূত্র মানে I এবং V গ্রাফ হবে স্ট্রেট লাইন। আর যদি ওই ওহমীয় পদার্থ আছে, যদি ওর মধ্যে দিয়ে অনেক বেশি প্রবাহ মাত্রা যায় তাহলে রোধ বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আর I আর V প্রপোর্শনাল হবে না, তখন ও গ্রাফটা স্ট্রেট না এইভাবে হয়ে যাবে। আর এটাও কি আমাদের অর্ধপরিবাহী, যে অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, তারপর জার্মেনিয়াম, তাই তো এগুলো কি যে এই অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীকে আবার এই ওহমের সূত্র মেনে চলে না, এবং এর ব্যাখ্যা তোমাদের আছে। এবং নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি, এটাকে বলে গ্যালিয়াম আর্সেনাইড। কি বলে গ্যালিয়াম আর্সেনাইড? এটাও এক ধরনের অর্ধপরিবাহী। হ্যাঁ, এই গ্যালিয়াম আর্সেনাইড এটাও এক ধরনের অর্ধপরিবাহী, যেটা আমরা বিভিন্ন এলইডি মানে লাইট এমিটিং ডায়োড, এই এলইডি তৈরি করতে আমরা কাজে লাগাই, যাকে কি বলে গ্যালিয়াম আর্সেনাইড। তার ব্যাপার হয় এরকম, তার ব্যাপার এরকম। এটা কি হচ্ছে, এটা কার? এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। দেখো ও এ, এই ও এ পর্যন্ত এটা I, এটা V, এটা I, এটা V, এটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ। এটা কি হয়? এটা হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ। এটা খুব কম কারেন্ট হয়। এই যে ও এ, এই ও এ পর্যন্ত কি করলো? এই ও এ পর্যন্ত ও লিনিয়ার, তাহলে ও এ পর্যন্ত ওহমের সূত্র মানলো। এ থেকে বি, এই এ থেকে বি কি হচ্ছে আমাদের নন লিনিয়ার, তাই তো? এ থেকে বি কি হচ্ছে নন লিনিয়ার। তার মানে কি? তাহলে এতটুকু, তাহলে ও থেকে ই এ, তাহলে ও থেকে এ হচ্ছে কি ওহমীয়, ওহমীয়। এ থেকে বি, এ থেকে বি কি হবে? এটা হবে অওহমীয়, অওহমীয়, তাই না? দেখো এ থেকে বি মানে কি বোঝাচ্ছে? কারেন্ট এবং ভোল্টেজের গ্রাফের আন্ডারে আছে, কিন্তু ওটা স্ট্রেট লাইন না। তাহলে এ থেকে বি কি হবে? অওহমীয়। আবার বি থেকে সি, এই যে বি থেকে সি কি হবে? এখানে এবার রোধ হবে, এবার নেগেটিভ। এবার রোধ কি? এবার রোধ হবে এখানে হবে নেগেটিভ রোধ হবে। তার মানে এই গ্যালিয়াম আর্সেনাইডের গ্রাফ হচ্ছে এরকম, ও এ হচ্ছে ওহমীয়, এ বি হচ্ছে অওহমীয়, আর বি থেকে সি হচ্ছে আবার রোধ এবার কমছে, রোধ এবার কমবে। তাহলে অ্যাকচুয়ালি যে যাদের গ্রাফ I এবং V এর গ্রাফ কি হবে? স্ট্রেট লাইন, তারাই ওহমের সূত্র মানে মানবে, তারাই হচ্ছে ওহমীয় পদার্থ। আর যারাই মানবে না, যাদেরই গ্রাফ এরকম হবে না, তারাই হচ্ছে অওহমীয় পরিবাহী। এবং এই অওহমীয় পরিবাহীর আরো অনেক ডিফারেন্ট সব গ্রাফ আছে বিভিন্ন ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে। এটা বললাম অওহমীয়, এটা অর্ধপরিবাহী, এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। এটা আরো বিভিন্ন সময় গ্রাফ আছে। তাহলে তোমরা আজকে পড়লে যে ওহমের সূত্র, তার ব্যাখ্যা এবং তার সঙ্গে হচ্ছে বিভিন্ন গ্রাফ, রোধের ধারণা, রোধের একক, 1 ওহম রোধ কাকে বলে, রোধের সিজিএস এবং একক সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক ক্লিয়ার। এবার যে ওহমের সূত্রের, যদি বলে ওহমের সূত্র প্রমাণ করো, এই ওহমের সূত্র প্রমাণ করা তোমাদের দেখাবো যখন পড়াবো বিচলন বেগ। ওই বিচলন বেগ পড়ানোর সময় তোমাদের আমি ওহমের সূত্র প্রতিষ্ঠা করা দেখাবো। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ওহমের সূত্র কি বা কি বলতে চেয়েছে, বা ওহমীয় পদার্থ কি, অওহমীয় পদার্থ কি। তাই তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।